ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আজকের পর্বের বিষয়। তার কারণ খুবই পরিষ্কার, আপনারা প্রায় সকলেই জেনে গিয়েছেন যে এই মুহূর্তে গৌতম আদানিকে নিয়ে শুধুমাত্রই যে আমাদের রাজ্য আমাদের দেশে চর্চা চলছে এমনটা নয়, গোটা পৃথিবী জুড়ে চর্চা চলছে। কেন সেই চর্চা আপনারা সকলে অন্তত এই রাজ্যে বা এই দেশে যা আক্রমণ সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির একটা ঘোটালা কিছু রয়েছে এবং সে নিয়ে কিছু রাজনৈতিক চাপানুতোর চলছে বলে আপনারা হয়তো অনেকেই জানেন। গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কটা ঠিক কি? সত্যি সত্যি গৌতম আদানিকে ভরসা করে এই দেশে বিজেপি ক্ষমতা দখল করছে এবং ভোটের রাজনীতি করছে বলে কংগ্রেস প্রায় 5-6 বছর ধরে লাগাতার যে বক্তব্য বলে আসছে তার সত্যতা কতটা? সত্যি কি আমাদের এই নরেন্দ্র মোদী গৌতম আদানিকে ফুলিয়ে ফাঁপিয়ে একেবারেই কলা গাছে পরিণত করেছে এবং তাকে ভরসা করে একের পর এক নির্বাচনী বৈতরণী পার করছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি এর ফলে একেবারেই চূড়ান্ত আক্রমণের শিকার হচ্ছেন? এই তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে দেব, এতটাই সরলভাবে দেব যে আপনারা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি অংশ বুঝতে পারবেন, এতটাই সরলভাবে দেওয়ার চেষ্টা করব। এবং এই ঘটনাটি আপনাদের জানাটা এই কারণেই অত্যন্ত প্রয়োজন, তার কারণ ঘণ্টাখানেক সঙ্গে সুমনের গতকালে যারা প্রোগ্রাম দেখেছেন, সুমনবাবু এমন একটা উদ্বেগ তৈরি করেছেন যে এই যে আদানির বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তার ফলে শেয়ার বাজারের যা ক্ষতির মুখে পড়তে হয়েছে, এর জন্য আমার আপনার অবস্থা বা অর্থনৈতিক ডামাডোল তৈরি হতে পারে বলে একটা ভয়াবহ বর্ণনা করার চেষ্টা করেছেন। সেটা আদতে কতটা সত্য আজকে না হয় সেটাও সময় পেলে আপনাদের সামনে বলবো। তাই অনেক তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমেই আপনাদের বলতে চাইবো যে অভিযোগটা ঠিক কি আপনারা সকলেই জানেন, তাও খুব ছোট করে আপনাদের সামনে বলবো। না, গতদিনে হঠাৎ করেই ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে আমেরিকায় একেবারেই তুলকালাম হলো। কেন না, আদানি গোষ্ঠী নাকি কোটি কোটি টাকার ঘুষ নিয়ে এবং আর্থিক কেলেঙ্কারি করেছে ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্পকে ভিত্তি করে। এই সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রায় $200 কোটি মুনাফা লাভের জন্য ভারতের কিছু কিছু রাজ্যের সরকারি কর্তাদের প্রায় 2237 কোটি টাকা ঘুষ দিয়েছে। খুব সহজ করে বললে যে আদানি গোষ্ঠী প্রচুর মুনাফা লাভের জন্য ভারতের সরকারি কিছু কর্তাদের 2237 কোটি ঘুষ দিয়েছেন। এমনই একটি বিষয় নিয়ে উত্তল হলো আমেরিকা। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানির নামে একেবারেই ওয়ারেন্ট জারি হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এমনই কিন্তু সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। এই ঘুষকাণ্ডে গৌতম আদানি এবং তার ভাই সাগর আদানি ছাড়াও বাকি 6 জনের বিরুদ্ধে অভিযোগ আছে। তার মধ্যে 2জন বিদেশি রয়েছেন, একজন ফ্রান্সের এবং একজন অস্ট্রেলিয়ার। খুব ভালো কথা, কিন্তু এখানে দেখুন, আশা করি আপনাদের মনের মধ্যে সকলেরই এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে যে ভারতের শিল্পপতি ভারতে ঘুষ দিয়েছেন, তাতে করে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেটা ভারতীয়রাই হবেন। এ নিয়ে ইউএসের এত মাথা ব্যথা কিসের? এবং ইউএসএ এ নিয়ে ভারতের একজন শিল্পপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়টি আসলো কি করে? বিশ্বাস করুন, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই এবং আপনাদেরও কারোরই এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে এক অদ্ভুত ব্যাপার। এটা হচ্ছে অনেকটা ধরুন আমেরিকায় কোনো একজন লোক ঘুষ নিয়েছে বলে আমাদের কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে যেমনটা হবে, ঠিক যেন তেমন একটি বিষয়। যদিও হ্যাঁ, গৌতম আদানির কিছু বন্ডে ইনভেস্টমেন্ট করার কথা ছিল আমেরিকাতে, কিন্তু তার সঙ্গে এই অভিযোগের অন্তত কোনো দূরতর সম্পর্ক নেই। তা সত্ত্বেও কেন হঠাৎ করে ইউএস এতটা তৎপর হয়ে উঠলো তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে, প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। এবং যেহেতু এটা অত্যন্ত পছন্দের বিষয় রাহুল গান্ধী এবং কংগ্রেসের কাছে, তাই এই খবর আসার সঙ্গে সঙ্গেই কার্যত প্রেস কনফারেন্স করে রাহুল গান্ধী গৌতম আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কের জন্য ভারত কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা বোঝানোর জন্য একদিকে যেমন তৎপর হলেন, তেমনি আবার ইমিডিয়েটলি গৌতম আদানিকে যেন গ্রেপ্তার করা হয় তারও দাবি জানালেন। এই পর্যন্ত শুনলে আপনারা অনেকেই মনে করবেন যে কংগ্রেস কত ভালো,
গৌতম আদানির সঙ্গে কংগ্রেসের কোনোই সম্পর্ক নেই। যা সম্পর্ক শুধুমাত্রই নরেন্দ্র মোদীর সম্পর্ক। গৌতম আদানি নরেন্দ্র মোদীর জন্যই এইভাবে ফুলে ফেপে উঠেছে এবং নরেন্দ্র মোদী একজন আদ্যপান্ত কোরাপ্ট লোক, গোটা দেশকে এই শিল্পপতির হাতে বেচে দিয়েছেন বলে অনেকেই মনে করতে পারেন, বিশেষ করে যদি আপনি বিজেপি সমর্থক না হন। কিন্তু আসল সত্যটা কি জানেন? যদি জানার চেষ্টা করেন, শুনলে হাসবেন। হাসবেন এই কারণে যে কংগ্রেস যে বক্তব্য বলছে তার সঙ্গে এই সম্পর্কের কি আদৌ মিল রয়েছে দেখাবো। তার আগে রাহুল গান্ধী কি বললেন, গৌতম আদানিকে নিয়ে তোপ দাগতে গিয়ে কি বললেন, সেটা আপনাদের প্রথমেই শোনাবো। তবে এই প্রেস কনফারেন্স চলতে চলতে মধ্যে কারেন্ট অফ হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু মাথায় রাখবেন, একটু অংশের বক্তব্য শুনতে পারবেন না। শুনুন কি বলেছিলেন। चीफ मिनिस्टर 10-15 करोड़ के लिए अंदर चले जाते हैं और अदानी जी 2000 करोड़ रुपए का स्कैम करते हैं और वो बाहर घूम रहे हैं। कारण है कि प्रधानमंत्री उनको प्रोटेक्ट कर रहे हैं। अमेरिका में अब শুনলেন? আমার মনে হয় এই যে কারেন্ট অফ হয়ে গিয়েছিল, এটাও বিজেপির ষড়যন্ত্র বা নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র, এমনটাই হয়তো দেখবেন যে রাহুল গান্ধী। যাক, সেটা অন্য বিষয়। তবে আপনারা পরিষ্কারভাবে বুঝলেন যে এর পুরো দায়ভার বিজেপির ওপর চাপিয়ে দিয়েছে রাহুল গান্ধী, যেমনটি 5-6 বছর ধরে লাগাতার এই একটি ইস্যু নিয়ে উঠতে বসতে, এমনকি এই লোকসভা নির্বাচনেও আদানি, গোটা পার্লামেন্টের মধ্যে অধিবেশনে একেবারে আদানি মোদী সম্পর্ক এই নিয়ে কিন্তু কংগ্রেসের একটাই কথা, এই মুহূর্তে বিজেপিকে আক্রমণ করতে, এই একটি বক্তব্য। এবার আপনাদের সব থেকে হাস্যকর তথ্যটা তুলে ধরবো। দেখুন, আমেরিকায় যে এই অভিযোগ নিয়ে তোলপাড় হচ্ছে যে গৌতম আদানি মুনাফা লাভের জন্য কিছু সরকারি আধিকারিকদের ঘুষের টাকা দিয়েছিলেন, এই তো গেল মূল অভিযোগ। এই ঘটনাটি কখন হয়েছিল না, আমেরিকার তথ্য অনুযায়ী এটি ঘটেছিল 2021 সালের জুলাই মাস থেকে 2022 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়েছিল। এবং এই সময়ের মধ্যে 4টি রাজ্যে নাকি সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানির বিরুদ্ধে। এই 4টি রাজ্যেই তাহলে অভিযোগটা উঠেছিল। এবার আপনারা তথ্যটা শুনলেই বুঝতে পারবেন কতটা হাস্যকর। এই যে 2021-এর জুলাই থেকে 2022 সালের ফেব্রুয়ারির মধ্যে কোন কোন 4টে রাজ্যের কথা বলা হয়েছে। এই 4টি রাজ্য হলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ছত্তিশগড়। আরও একবার শুনুন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং ছত্তিশগড়। এই 4টি রাজ্যেই যে সময়ে কথা বলা হচ্ছে, যে সময়ে আদানি ঘুষ দিয়েছিলেন, এই 4টি রাজ্যে একটি রাজ্যেতেও বিজেপি ক্ষমতায় ছিল না। অর্থাৎ যদি আমেরিকার এই তথ্য সত্যিও হয়ে থাকে, আমেরিকা নিজেই বলছে, তাদের প্রতিবেদনে আমি নিজেই পড়লাম যে এটি শুধুমাত্রই অভিযোগ, আর অভিযোগ থাকলে আমেরিকা কাউকে দোষী বলতে পারে না। অর্থাৎ আমেরিকা পরিষ্কারভাবে তাদের বক্তব্যে বলেছে যে গৌতম আদানিকে তারা দোষী সাব্যস্ত করছেন না, শুধুমাত্রই অভিযোগটা তুলেছেন। কিন্তু রাহুল গান্ধীরা কার্যত গ্রেপ্তার চেয়ে এমন একটা ভাব দেখাচ্ছেন যেন গৌতম আদানি দোষী সাব্যস্ত হয়ে গিয়েছেন। সে যাই হোক, কিন্তু কতটা হিপোক্রেট আমাদের এই কংগ্রেস এবং রাহুল গান্ধীরা, যে 4টি রাজ্যে এই গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগটা উঠেছিল, সেই 4টি রাজ্যের একটিতেও বিজেপি শাসন ক্ষমতাতে ছিল তো নাই, বরঞ্চ এর মধ্যে একটি রাজ্য রয়েছে ছত্তিশগড়, যেখানে ভূপেশ বাঘেলের সরকার ছিল, ঠিক ওই সময়ের মধ্যে। অর্থাৎ যদি দায়ী করা যায় তাহলে নরেন্দ্র মোদী নয়, এর জন্য মূল দায়ী হবে কিন্তু কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে যারা যারা সেই সময় সরকার ছিলেন। যেমন ধরুন, উড়িষ্যাতে বিজেডি, নবীন পট্টনায়কের বিজেডি ছিলেন, কিংবা ডিএমকে সরকার ছিলেন। দোষী যদি করতে হয়, যদি রাজনৈতিক দলের দিকে দোষারোপ করতে হয়, তাহলে বিজেপি নয়, সেই রাজ্যে যারা ক্ষমতায় ছিলেন তাদের বিরুদ্ধে দোষারোপ করা উচিত। এবং বিজেডি বাদ দিয়ে তারা ইন্ডি জোটের সমর্থক। তাহলে বলুন যে এই হিপোক্রেট রাহুল গান্ধী, তার এটুকু সৎসাহস হলো না সাংবাদিক সম্মেলন করে বলার যে এই তথ্য যদি সত্যি হয় তাহলে প্রত্যেকটি রাজ্যে সে সময় যারা যারা ক্ষমতায় ছিলেন তাদের উত্তর দেওয়া উচিত। শুধুমাত্র এই নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির সম্পর্ককে যিনি হাইলাইট করে যাচ্ছেন, সৎসাহস থাকলে 4টি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাদের দলকে তিনি দোষী সাব্যস্ত করতে পারতেন, বা অপরাধী করতে পারতেন, বা অভিযুক্ত করতে পারতেন। তার মধ্যে তাদের নিজের দলও কিন্তু ক্ষমতায় ছিল ছত্তিশগড়ে। আসুন এবার আপনাদের যেটা শোনাতে চাইবো, শুধু তাই নয়,
এছাড়াও আপনাদের বলতে চাইবো, এই যে আদানিকে নিয়ে একটা পারসেপশন তোলা হচ্ছে, আপনাদের মধ্যে দেখবেন যে যারা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তারা আজকের পর্বেও এই আদানি আর নরেন্দ্র মোদীর সম্পর্কে নিয়ে অনেক কথাই লিখবেন। সেটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার আপনাদের, কিন্তু তথ্য না জেনে লেখাটা সেটা কিন্তু একেবারেই মূর্খতার পরিচয় হয়ে যাবে। কেন? এই গৌতম আদানির সঙ্গে কংগ্রেসের একেবারেই ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। কি কি সম্পর্ক আপনাদের একেবারেই তথ্য দিয়ে আমি বলবো। আসুন আপনাদের উদাহরণ দিই যে কংগ্রেস শাসিত রাজ্যের সঙ্গে এই আদানির সম্পর্কটা ঠিক কি। রাজস্থানে যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল তখন অশোক গেহলট মুখ্যমন্ত্রী যখন ছিলেন, 65,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল বা এই আদানি গ্রুপের কাছ থেকে নেওয়া হয়েছিল কংগ্রেসের তরফ থেকে। এ নিয়ে কিন্তু কোনো প্রশ্ন রাহুল গান্ধী করলেন না। এছাড়াও পশ্চিমবঙ্গে 35,000 কোটি টাকার চুক্তি হয়েছিল এই আদানি গোষ্ঠীর সঙ্গে। তাজপুরে গভীর সমুদ্র পোর্ট বন্দর তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই আদানি গোষ্ঠীকে ডেকে নিয়েছিলেন নবান্নের মধ্যে। 35,000 কোটি টাকার চুক্তি হয়েছিল। এছাড়া আপনাদের বললাম, ছত্তিশগড়ে যখন ভূপেশ বাঘেল যখন ক্ষমতায় ছিলেন তখন 25,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল কিন্তু এই আদানি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে। এরপরে আসি কর্ণাটকে। কর্ণাটকে যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল তখন তখন সেখানকার মুখ্যমন্ত্রী 1,00,000 কোটি টাকার বিনিয়োগ এনেছিলেন এই আদানি গোষ্ঠীর কাছ থেকে। এবং এছাড়াও তেলেঙ্গানাতে শুধুমাত্র এই ডোনেশন হিসেবে 100 কোটি টাকা গ্রহণ করেছিলেন রেবন্ত রেড্ডি, তিনিও কংগ্রেসের মুখ্যমন্ত্রী। তাহলে বুঝতেই পারছেন যে কংগ্রেসের সঙ্গে এই আদানির কতটা গভীর সম্পর্ক। যেখানে যেখানেই কংগ্রেসের সরকার ছিল প্রায় সমস্ত জায়গাতেই কংগ্রেস কিন্তু এই আদানির ছত্রছায়াতেই বেড়ে উঠেছিল এবং প্রচুর বিনিয়োগ তারা পেয়েছিল। শুধু বিনিয়োগ নয়, যেমন আপনাদের বললাম তেলেঙ্গানাতে শুধুমাত্র 100 কোটি টাকা ডোনেশন নেওয়া হয়েছিল কংগ্রেস গভর্নমেন্টের তরফ থেকে এই আদানির কাছে। আসুন সম্বিত পাত্র এই সম্পর্কে কি বলছেন, বক্তব্যটা একটু কান খুলে শুনুন তো। जी, आपने आज कहा कि अडानी के पीछे मोदी है, तो हमारा भी सवाल है, यदि अडानी के पीछे मोदी है तो क्या कारण है कि कांग्रेस के सरकार के समय, भूपेश बघेल जी के सरकार के समय छत्तीसगढ़ में 25,000 करोड़ रुपए का निवेश अडानी की कंपनी ने किया। क्यों लिया आपने 25,000 करोड़ रुपए का निवेश जब आपकी सरकार थी छत्तीसगढ़ में? जब राजस्थान में अशोक गहलोत जी की सरकार थी, 65,000 करोड़ 65,000 करोड़ रुपए का निवेश अडानी की कंपनी ने राजस्थान में अशोक गहलोत जी के समय उनके सरकार में किया था। क्या कारण था? कर्नाटक में जब कांग्रेस पार्टी की सरकार थी और अभी भी कांग्रेस पार्टी की सिद्धरामैया की सरकार है, अडानी की कंपनी ने 1,00,000 करोड़ रुपए का निवेश करने का वादा किया था। मैं अभी रिसर्च करके आया नहीं हूं कितने का निवेश हुआ है, वह भी हम निकाल लेंगे। छत्तीसगढ़ में और बाकी राज्यों में तो हो गया है, मगर कर्नाटक में 1,00,000 करोड़ का निवेश करने का वादा किया था। बंगाल में 35,000 करोड़ रुपए का निवेश है, बंगाल में आपका साठगांठ है। आंध्र प्रदेश में 60,000 करोड़ का निवेश है, तमिलनाडु में 4,500 करोड़ का निवेश है। 19 अक्टूबर 2024 को अडानी फाउंडेशन ने रेवंत रेड्डी, जो कि तेलंगाना के मुख्यमंत्री हैं, उन्हें 100 करोड़ रुपए उनके फाउंडेशन को डोनेशन दिया था कौशल विकास, स्किल अपलिफ्टमेंट के लिए। क्यों लिया था डोनेशन? শুনলেন বন্ধুরা, এবার আপনারা বলুন এটা যদি দ্বিচারিতা না হয় তাহলে কোনটা দ্বিচারিতা? যদি রাহুল গান্ধী এই সমস্ত তথ্যগুলো পাশাপাশি বলতেন কিংবা এই সিদ্ধান্ত তিনি উপনীত হতেন যে এবার থেকে আদানির সঙ্গে যে সমস্ত চুক্তিগুলো নেওয়া হয়েছিল সেগুলো সব বাতিল করলাম, কিংবা যে চুক্তিগুলোর জন্য ইতিমধ্যে তারা টাকা নিয়ে নিয়েছেন সব টাকা তারা ফেরত দিয়ে দেবেন, যদি এমন কোনো পদক্ষেপ তারা করতেন তাহলে আমরা মেনে নিতাম যে রাহুল গান্ধী মোদির সঙ্গে যা যা বলছেন সেটা সত্য। কিন্তু দেখুন, রাহুল গান্ধী মোদির বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তুলছেন। কেন? সেই বিমানে নাকি কবে ভ্রমণ করেছেন বা কি হয়েছে একটাও সঠিক কোনো তথ্য দেখাতে পারবেন না। যেমনটা আমি আপনাদের সামনে বললাম যে কংগ্রেস কোন সরকার আদানির কাছ থেকে কখন কবে কত কোটি টাকা নিয়েছিলেন সেটা আমি বলতে পারলাম, অথচ রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে যে নরেন্দ্র মোদী ঠিক কত কোটি টাকা নিয়েছেন একটা তথ্য কিন্তু জুৎসই তথ্য দিতে পারলেন না। আর এখান থেকেই প্রশ্নটা জাগে, এই রাহুল গান্ধীরা শুধুমাত্রই কি ভোটের বৈতরণী পার করার জন্যই এই ধরনের আদানি এবং মোদির সম্পর্কের একটা কথা তারা বলে আসছেন? তা যদি না হয় তাহলে প্রমাণ দেখাতে পারেন না কেন? তা যদি না হয় তাহলে সুপ্রিম কোর্টে যে কেস চলছে সেখানে গিয়ে রাহুল গান্ধীরা
বড় বড় আইনজীবী রেখে সওয়াল করেন না কেন? নরেন্দ্র মোদীর বিপক্ষে প্রমাণ থাকলে যদি সুপ্রিম কোর্টে গিয়ে তাকে অস্বস্তির মধ্যে ফেলা যায়, তাহলে তার ডিভিডেন্ড তো কংগ্রেস পাবে। সেটা কেন করতে পারে না কংগ্রেস? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমরা থাকলাম। দেখুন, আজকে অনেক তথ্য হাতে রয়েছে, কিন্তু এত তথ্য দিতে গেলে পর্ব অনেক বড় হয়ে যাবে, আপনারা হয়তো ধৈর্য হারাতে পারেন। তাও কিছু তথ্য আপনাদের দেব। আপনাদের মনে রয়েছে হিন্ডেনবার্গ বলে একটা সংস্থা ছিল, তারা হচ্ছে শর্ট সেলিং করতো। শর্ট সেলিং মানে আপনারা কেউ কেউ বুঝবেন যারা শেয়ার মার্কেটিং করেন, যে কোনো শেয়ার না কিনেই বিক্রি করা, অর্থাৎ যে শেয়ারটি আমার হাতে নেই সেই শেয়ারটিকে বিক্রি করার নাম বলে শর্ট সেলিং। আগে বিক্রি পরে কেনা, এটাকে বলে শর্ট সেলিং। এই শর্ট সেলিং করতো এমন একটা সংস্থা যার নাম হিন্ডেনবার্গ। তারা হঠাৎ করেই এই বছর দুয়েক আগে এই আদানি গোষ্ঠীর নামে একেবারে মারাত্মক একটা অভিযোগ আনলেন যে আদানি গোষ্ঠী ম্যানুপুলেট করছেন তাদের শেয়ারকে, ফুলিয়ে ফাঁপিয়ে তাদের শেয়ার মার্কেট বাড়াচ্ছেন, কিন্তু বাস্তবে তাদের এত সম্পত্তি নেই। এই ধরনের একটা অভিযোগ করার পরেই হইচই পড়ে গিয়েছিল রাজ্য, দেশ এবং বিশ্বজুড়ে। তারপরে আদানি গোষ্ঠীর সমস্ত শেয়ারগুলো রাতারাতি 100%, 150% পড়ে যায়, এবং যারা সেখানে বিনিয়োগ করেছিলেন তারা মারাত্মকভাবে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তাদের। এই অবস্থায় দেখুন, আদানি গোষ্ঠী প্রথম দিন থেকে বলেছিলেন যে এই তথ্য মিথ্যা, এবং ভারতীয় সংস্থা সেবি তারা পর্যন্ত রিসার্চ করে বা তারা কিন্তু এটাতে তদন্ত করে এমন কিচ্ছু প্রমাণ করতে পারেননি যে আদানি গোষ্ঠী সত্যি সত্যি এমন কোনো কাণ্ড ঘটিয়েছেন। এমনকি হিন্ডেনবার্গ পর্যন্ত এমন কোনো যুক্তি দিতে পারেননি, প্রমাণ গ্রাহ্য যুক্তি দিতে পারেননি যা থেকে এই তথ্য সত্য বলে প্রমাণিত হয়। এবং ওই ঘটনায় হিন্ডেনবার্গ কোটি কোটি টাকা মুনাফা অর্জন করেছিলেন, আদানির কোটি কোটি টাকা লস হয়ে গিয়েছিল। এই লসটা কার হয়েছিল? ভারতে যারা বিনিয়োগ করেছিলেন সেই টাকায় রাতারাতি ভারত থেকে চলে গিয়েছিল ওই হিন্ডেনবার্গের যারা শর্ট সেলিং করেছিলেন, ভারতীয় আমার আপনার এই টাকা, আমানতের টাকা রাতারাতি তাদের হাতে চলে গিয়েছিল একটা কার্যত অর্ধসত্য বা মিথ্যা অভিযোগের ভিত্তিতে। ঠিক তেমনি আবারও একটা অভিযোগ আসলো, আর এ নিয়েই আমি দেখলাম, আপনাদের মনে করিয়ে দিতে চাইবো, জর্জ সোরসের নাম আপনারা কতজন শুনেছেন জানি না। একেবারেই গোটা বিশ্বের টাইকুন বলা হয়, যিনি শুধু বিজনেস টাইকুনই নয়, তিনি একটা বিরাট রাজনৈতিকবিদ। ভারতের বিরুদ্ধে তার বিদ্বেষ সারা জীবন লেগে রয়েছে, কার্যত নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরোধিতা করাই এর একমাত্র কাজ, এবং রাহুল গান্ধীকে কিভাবে হেল্প করা যায়, কংগ্রেসকে কিভাবে মদদ দেওয়া যায় তা নিয়েই কিন্তু সর্বদাই লেগে থাকেন এই প্রবীণ মানুষটি। তিনি 2023 সালে নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির একটা সম্পর্ক রয়েছে, হিন্ডেনবার্গের ওই রিসার্চ রিলেটেড ঘটনায় এমন মন্তব্য করেছিলেন, যে মন্তব্য আপনারা রাহুল গান্ধীর মুখে এখন শুনছেন বা প্রায়শই শুনে আসেন নরেন্দ্র মোদীর সঙ্গে আদানির সম্পর্ক, ঠিক সেই বক্তব্যই শুনতে পারবেন কিন্তু এই বয়স্ক একটি লোকের মুখ থেকে। জর্জ সোরস, যিনি তীব্র ভারত বিরোধী, যিনি তীব্র মোদী বিরোধী, তিনি চান যে ভারতকে একেবারে ভেঙে টুকরো করে দিতে এই কংগ্রেসের মতো করে। তার সঙ্গে কংগ্রেসের বক্তব্যটা মিলে যাবে এই বক্তব্যটা শুনলে। শুনুন। Modi and business tycoon Adani are close allies. Their fate is intertwined. Adani Enterprises tried to raise funds in the stock market but failed. Adani is accused of stock manipulation and his stock collapsed like a house of cards. Modi is silent on the subject, but he will have to answer questions from foreign investors and in Parliament. শুনলেন বন্ধুরা, বিজনেস টাইকুন, রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিলেন তিনি শেয়ার মার্কেটের এই ধরনের এই খবর করে। হিন্ডেনবার্গ যে ধরনের কাজ করে ঠিক এই ধরনের শর্ট সেলিং করে তিনিও কিন্তু একটা সময় যখন যৌবনে তিনি ছিলেন রাতারাতি একেবারেই কোটিপতি হয়ে গিয়েছিলেন। যাই হোক, সেই তথ্য অন্যদিন আপনাদের সামনে দেওয়া যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হেন ভারত একজন বিদ্বেষী, নরেন্দ্র মোদী বিদ্বেষী, তার বক্তব্য আর রাহুল গান্ধীর বক্তব্য যদি মিলে যায় তাহলে চিন্তা হওয়ার তো যথেষ্ট কারণ রয়েছে বলেই মনে হয়। সব থেকে যে বক্তব্যটা শেষে জানিয়ে আপনাদের সামনে শেষ করতে চাইবো সেটা হচ্ছে, গতদিন আপনারা এবিপি আনন্দেতে শুনলেন যে গৌতম আদানির এই অভিযোগের পর সাধারণ মানুষের কি বিড়ম্বনা বাড়লো। এমনভাবে সুমন বাবু বলছিলেন যেন মনে হচ্ছিল যে সত্যি সত্যি আমার আপনার পকেটের সব টাকা বোধহয় শেষ হয়ে গেল। এ নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে আমি দিতে চাইবো। দেখুন, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা সাধারণত, যাদের এতটুকু বুদ্ধি রয়েছে বা একটু বিচক্ষণতা রয়েছে,
তারা কিন্তু আদানির কোনো শেয়ারে লগ্নি করেন না। সাধারণত বলছি আমি, সাধারণত আদানির শেয়ারে লগ্নি করেন না, কারণ এতটাই ভোলাটাইল এই শেয়ার। কখনো রাতারাতি আপনাকে যেমন কোটিপতিও বানিয়ে দিতে পারে, ঠিক তেমনি আবার রাতারাতি আপনি কোটিপতি থেকে একেবারে ভিখারিও হয়ে যেতে পারেন। তার নেপথ্যে রয়েছে এই ধরনের অভিযোগ। মাঝে মাঝে এই যে অভিযোগগুলো আসছে, এর ফলে যে শেয়ার মার্কেটের এতটা উত্থান পতন হচ্ছে, তো এই কারণে যারা তথাকথিত মধ্যবিত্ত, তাদের সঞ্চয়ের পুরো টাকাটা কোনো মানুষই আদানি গোষ্ঠীতে রাখে না, সে সুমনবাবু যাই বলুক না কেন। একমাত্র নির্বোধরা ছাড়া আদানি গোষ্ঠীতে কেউ রিটায়ারমেন্টের পর আদানি গোষ্ঠীতে টাকা রাখছে এটা হতেই পারে না, যেমনটা সুমনবাবু গতকাল ঘন্টাখানেক সঙ্গে সুমন পর্বে বলেছিলেন। এটা গেল প্রথম তথ্যগত ভুল। কোনো রিটায়ারমেন্ট পার্সন রিটায়ার্ড করার পর আদানি গোষ্ঠীতে টাকা রাখবেন এমন নির্বোধ কোনো রিটায়ার্ড পার্সন আছে বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না। যদি কেউ রাখেন তাহলে সেটা অত্যন্ত স্বল্প পুঁজি তিনি এক্সপেরিমেন্টাল পারপাসে রাখতে পারেন, কিন্তু জীবনের সব পুঁজি দিয়ে আদানি গোষ্ঠীতে কেউ বিনিয়োগ করবেন এটা হতেই পারে না, যদি না সে নির্বোধ হয়ে থাকে। এটা গেল প্রথম যুক্তি। দ্বিতীয়, আপনাদের আরো একটা অংশ দেখাতে চাইবো। আমি পুরো গতদিনের পর্বটা শুনিনি, আমার সময় ছিল না, তো ছোট্ট একটা অংশ শুনলাম, যেখানে আমি দেখলাম ঘন্টাখানেক সঙ্গে সুমন প্রোগ্রামে পরিষ্কারভাবে দেখানো হলো এই যে আদানি গোষ্ঠীর এই নিউজের পর কোন কোন ব্যাংক কত পার্সেন্ট শেয়ার দর নেমে গেছে। তার মধ্যে বলা হলো এসবিআই 5% নেমে গেছে, ব্যাংক অফ বরোদা 7% নেমে গেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 6% নেমে গেছে, কানাড়া ব্যাংক 5% নেমে গেছে বলে এবিপি আনন্দে এই তথ্যটা ফুটে উঠেছে। কবে? 21 তারিখে এই তথ্য এবিপি আনন্দ দেখিয়েছে। আমি পরিষ্কার আপনাদের সামনে বলছি, এটি ভুল তথ্য দেখিয়েছে এবিপি আনন্দ। একেবারে বিভ্রান্তিকর তথ্য দেখিয়েছে। রাত্রির 8টার সময় লাইভ সঞ্চালনা করে এবিপি আনন্দের ঘন্টাখানেক সঙ্গে সুমন যে তথ্যটি দেখিয়েছেন ওই পর্বে, সেটি ভুল তথ্য। কেন ভুল তথ্য আপনাদের প্রমাণ করব। এই যে দেখুন, এখানে বলা হচ্ছে এসবিআই 5% পড়ে গিয়েছে। আসুন আপনাদের দেখাতে চাইবো আসল তথ্যটা কি। দেখুন, একেবারে সরাসরি আমি আপনাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসির ডেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমি দেখাচ্ছি 21 তারিখের রাতের ডেটা, অর্থাৎ 21 তারিখে মার্কেট অনুযায়ী এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা পড়েছে 2.75%। এবিপি আনন্দ দেখাচ্ছে 5%, প্রায় ডবলের কাছাকাছি, অর্থাৎ ভুল তথ্য দেখিয়েছে এবিপি আনন্দ। এবং আমি এই প্রত্যেকটি তথ্য চেক করেছি, এখানে যা যা এবিপি আনন্দ দেখিয়েছে প্রত্যেকটির থেকেই ও অনেক কম পড়েছে কিন্তু শেয়ার মার্কেট। যেমন এসবিআই 5%, ব্যাংক অফ বরোদা 7%, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 6%, কানাড়া ব্যাংক 5% দেখানো হচ্ছে। এই প্রত্যেকটির থেকে প্রায় অর্ধেকের কাছাকাছি অ্যাকচুয়ালি পড়েছে কিন্তু শেয়ার মার্কেট। কিন্তু এবিপি আনন্দেতে এই তথ্য দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি আপনাদের একেবারেই বলছি, এনএসি ইন্ডিয়ার সাইট থেকে কোনো গুগল করে বলছি না। দিনের বেলায় শেয়ারগুলো, এই সমস্ত ব্যাংকের শেয়ারগুলো অনেকটাই পড়ে গিয়েছিল, যে পার্সেন্ট দেখানো হচ্ছে প্রায় এতটা পার্সেন্টই পড়ে গিয়েছিল, কিন্তু দিনের শেষে রিকভারি দিয়ে অনেকটাই রিকভার করে কেউ 2%, কেউ 3%, কেউ 4%-এর মধ্যেই কিন্তু তাদের এই পতনটাকে আটকে দিয়েছিল। যদিও এবিপি আনন্দেতে ভুল তথ্য দেওয়া হয়েছিল, এবং আমার মনে হয় এই ধরনের তথ্য দিলে কখন এই তথ্যটা দেওয়া হচ্ছে, কোন সময়ের এই তথ্য, সেটা কিন্তু মেনশন করে দেওয়া উচিত। এত বড় সংবাদ মাধ্যম, এত বড় একটা মিডিয়া হাউস, এইটুকু রেসপন্সিবিলিটি যদি তারা না নেয় শেয়ার মার্কেটের তথ্য দেখানোর জন্য, এটা অত্যন্ত আনফরচুনেট। এবং এই দিয়ে অহেতুক মানুষের মনের মধ্যে যে বিড়ম্বনা সৃষ্টি করেন তারা, মানুষের মনের মধ্যে যে প্যানিক সৃষ্টি করেন, এটা একেবারেই অনুপযুক্ত। যাই হোক, তাই আপনাদের বললাম, এই ধরনের ঘটনা যেখানে ঘটছে সেগুলো নিয়ে বিচলিত আপনারা হবেন না। এই ঘটনার ফলে যে আপনাদের প্রচুর কিছু ক্ষতি হয়ে যেতে পারে এমন কোনো এই মুহূর্তে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ভারত স্থিতিশীল অর্থনীতির দেশ। এই মুহূর্তে যদিও শেয়ার মার্কেট কারেকশন হচ্ছে, প্রায় নিফটি কারেক্টেড হয়ে গেছে 11%-এর কাছাকাছি, কিন্তু এই মুহূর্তে তাতেও চিন্তার কোনো কারণ নেই, যেহেতু ঊর্ধ্বমুখী আমাদের অর্থনীতি। আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু আপস অ্যান্ড ডাউনসের পর আরও একবার মার্কেট কারেক্ট হবে, এটা শুধুমাত্রই সময়ের অপেক্ষা। তাই একেবারেই ঘাবড়ে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, টাকা এদিক থেকে ওদিক তুলে নেওয়া বা এই সমস্ত করার আগে কিন্তু দুবার ভেবে দেখবেন। এই এবিপি আনন্দ দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না, বা আমার চ্যানেল দেখেও কোনো সিদ্ধান্ত নেবেন না। পড়াশোনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। তবে শেষ যেটা করব আপনাদের বলে, এই যে বিরোধী দলগুলি যেভাবে একতরফাভাবে নরেন্দ্র মোদী আদানি নিয়ে যে ধরনের অর্ধসত্য বক্তব্যগুলো বলছেন, সেটাও একেবারে সঠিক নয়, সেটা আপনাদের সামনে প্রমাণ করলাম। যে সময়কার অভিযোগ, সেই সময়ে 4টে রাজ্যে
কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল তারা ক্ষমতায় ছিল। তাই যদি প্রশ্নটা করতে হয়, যদি সৎসাহস থাকে ইন্ডি জোটের, তাদের নিজেদের জোটের দল হলেও প্রশ্নটা তাদের গিয়ে করতে পারতেন রাহুল গান্ধী, তাহলে আমাদের রেসপেক্ট কিছুটা বাড়তো। আর এই ধরনের ঘটনা যদি ঘটান তাহলে রেসপেক্ট ছেড়ে দিন, এই রাহুল গান্ধীর মতো নেতারা যদি আগামী দিনে আমাদের কোনোভাবে প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে আমাদের দেশের কি হাল হতে পারে সেটা একবার ভেবে দেখবেন। যাই হোক, অনেক তথ্য দিলাম, আরো অনেক তথ্য রয়ে গিয়েছে যেগুলো দিতে পারলাম না, আগামী দিনে অন্য পর্বে বিশ্লেষণ করার চেষ্টা করব। তবে এইটুকু এফর্টের জন্য অন্তত যেটুকু প্রাপ্য আপনাদের কাছে আমি এক্সপেক্ট করি, একটা কমেন্ট, ভালো লাগলে একটা লাইক, কিংবা যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব, যারা নতুন শুনছেন একটা সাবস্ক্রাইব। এখনকার মতো এখানে শেষ করলাম।